হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে ইলেকট্রিক ডাইপোলের যে বাকি অংশটুকু বাকি সেটা ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ মেন যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে টর্ক নিয়ে। টর্কের মান কত হবে, এর ডাইরেকশন কী হবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডেতে টর্কের ভ্যালু কত হবে, মান কত হবে, এবং নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য কত হবে, টর্কের জন্য কৃতকার্য কী হবে, টর্ক এবং অ্যাঙ্গেলের সঙ্গে লেখচিত্র কেমন হবে। তো এই সমস্ত পুরো বেসিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত অর্থাৎ নিট এবং জয়েন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ আছে সেইগুলো নিয়ে টোটাল ডিটেলস আমি আলোচনা করবো। অর্থাৎ এবং সবথেকে সহজভাবে তোমাদের এনসিইআরটি বই থেকে তোমাদের দেখবে চ্যাপ্টারটা তোমাদের এনসিইআরটি বই ক্লাস 12 প্রথম চ্যাপ্টারটা একদম। তো এনসিইআরটি বইয়ের টোটাল এনসিইআরটি বই যা আছে টোটাল ডিসকাস করা হবে এবং তার থেকে এক্সট্রাও বাড়তিও কিছু ডিসকাস করা হবে এবং শেষে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কেমন আসে সেগুলো সবই ডিসকাস করা হবে। ওকে, এবং সবথেকে সহজভাবে আমি বলছি, যদি এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে তুমি যদি এনসিইআরটি বই পড়ো দেখবে খুব সহজে তুমি এই চ্যাপ্টারটা বা এই টপিকটা যেটা আজকে পড়াবো সেটা সবথেকে সহজভাবে তুমি বুঝতে পেরে যাবে। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তা প্রথমে টর্কের কনসেপ্টটা বুঝি, টর্কটা কি ক্লাস 12 একটু পড়ে থাকলে দেখবে এটা আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে। তা টর্কটা কি দেখো, অ্যাকচুয়ালি টর্ক যদি আমরা বাংলা ভাষায় বুঝি অ্যাকচুয়ালি ঘূর্ণন, কোনো জিনিসকে ঘোরাতে গেলে যেটা সে টর্ক। এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে একটা বোতলের বা কোনো একটা ধরো বোতল নিয়ে তার জল আছে, সেইটার যে মুখটা আমি খুলতে গেলে কী হয়, এইভাবে যে ঘোরায় না, এইটা একটা ঘূর্ণন। ওকে, ক্রস প্রোডাক্ট আমরা আরও ডিটেলসে বুঝবো, তার আগে আমরা পুরো বেসিক থেকে একদম বুঝে নিই একদম। ধরো একটা ইলেকট্রিক ডাইপোল আমরা জানি কি, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ, এটা প্লাস কিউ। ওকে, তাহলে প্লাস কিউ হচ্ছে কি, তাহলে এখান থেকে দেখে নাও এর যদি দূরত্ব যদি 2a হয় তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অর্থাৎ পি ইকুয়াল টু কী হবে 2a ইন্টু কিউ, তাই না? এটা আমরা জানি। এবার দেখে নাও এই ইলেকট্রিক ডাইপোলকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, ধরলাম একদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ছবিটা আমি সহজ করে বোঝাচ্ছি, দেখে নাও এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, একদম মনোযোগ সহকারে ভাববে যেন প্রথম এটা শিখছো ভালো করে, দেখবে সব থেকে সহজ হয়, তাহলে তুমি বুঝতে পারবে। একটা ইলেকট্রিক ডাইপোলকে বা তড়িৎ দ্বিমেরুকে এইভাবে একটা থিটা অ্যাঙ্গেলে রেখেছি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা থিটা কোণে রেখেছি। তাহলে এখানটা হচ্ছে কত, আমার হচ্ছে মাইনাস কিউ, আর এখানে আছে কি আমার প্লাস কিউ, আর এদের মধ্যে দূরত্বটা কত আছে 2a। ওকে, তাহলে সর্বদা দেখো নাও ইলেকট্রিক ফিল্ড হয় কি মাইনাস প্লাস কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন হবে, দেখো নাও এখান থেকে সর্বদা কী হচ্ছে এই দিক এই অভিমুখ হবে। তাহলে কী হবে, এর ফোর্স প্লাস কিউ এর ফোর্স অ্যাপ্লাই হবে কি, যেই দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেই দিকে বল প্রযুক্ত হবে, অর্থাৎ এই অভিমুখে। এবং এই বলটা কত হবে দেখুন, আমরা জানি কি এফ ইকুয়াল টু কিউ ই, তাই না? এই বলটা আমরা ইলেকট্রিক ফিল্ডের বেসিক প্রথমেই শিখেছিলাম। তাহলে এখানে যে বলটা হবে সেটা হচ্ছে কি কিউ ই। তাহলে দেখেন পজিটিভ কিউ, ভালো সিম্পলভাবে বোঝে না, পজিটিভ কিউ এর জন্য যেদিকে ফোর্স অ্যাপ্লাই হবে নিশ্চয়ই নেগেটিভ কিউ চার্জের জন্য সেদিকে হবে না, অপোজিট হবে। পজিটিভ চার্জের জন্য যেদিকে ফিল্ড মানে বল প্রযুক্ত হবে, নেগেটিভ চার্জে তার অপোজিট দিকে হবে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য যদি এইদিকে অভিমুখ হয় বলের, তাহলে মাইনাস কিউর জন্য কী হবে, এই দিকে অভিমুখ হবে, তাহলে এটা মাইনাস কিউ। তাহলে এই দুটো বল সৃষ্টি হয়ে যাবে ভালো করে। আর এখানে যে ইলেকট্রিক ফিল্ড আমি ইউনিফর্ম ধরলাম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা ইউনিফর্ম। ওকে, ইউনিফর্ম। তাহলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক বা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা অ্যাঙ্গেলে রাখি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে রাখি, তাহলে কী হবে, তার দুটো চার্জ আছে দেখে নাও, পুরো প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো, খুবই সহজ, একদম পুরো মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে যায়, সব থেকে সহজ আছে। মনোযোগ সহকারে যদি আমি বোঝার চেষ্টা করি খুব সহজে আমি এটা বুঝতে পেরে যাব। নিট জয়েন্ট কোনো টাফ নয়, ভালো করে যদি আমি বুঝতে পারি তো আমি মনোযোগ সহকারে এটা বুঝবো, তারপর দেখবো যে আমি এনসিইআরটি বই সত্যি কি এনসিইআরটি বই খুব টাফ। দেখবে তুমি শুধু এনসিইআরটি নয়, আমি শুধু এনসিইআরটিতে তোমাদের পড়াচ্ছি না, পুরো এনসিইআরটি ফলো করছি, পুরোপুরি এনসিইআরটি, তারপরেও আরও এক্সট্রা থিওরি অন্য বই থেকে পড়াবো, এবং তারপরেও
তোমরা যে বলেছো সপ্তাহে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস সেট করাতে, আমি একটা ক্লাস অবশ্যই সপ্তাহে রাখবো, একটা উইকলি একটা ক্লাস থাকবে, সেখানে যেই চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে বা যেই টপিকটা পড়ে দিয়েছে তার উপরে প্রিভিয়াস ইয়ারে কেমন কী কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো ডিসকাস করব এবং সবথেকে সহজভাবে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সেই জন্য হতাশার প্রয়োজন নেই, মনোযোগ সহকারে প্রত্যেকটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এবং সেটাকে বোঝার নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। এটা তাহলে দেখে নাও, তাহলে প্লাস কিউয়ের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে এটা যে কিউ, এখানে পজিটিভ, পজিটিভ মানে কি ইলেকট্রিক ফিল্ড যেটা সেদিকে আমরা জানি কি এফ ইকুয়াল টু কিউ মানে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে আছে সেই দিকে ফোর্সের ডাইরেকশন হবে। তার প্লাস কিউ এর উপরে এটা দেখে নাও, এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই দিকে হবে না এই দিকে হবে, সেটা খুব সহজেই বুঝতে পারবো। এফ ইকুয়াল টু কিউই, তাহলে ইলেকট্রিক ফিল্ডে যেদিকে ডাইরেকশন হবে তাহলে ফোর্সের ডাইরেকশন হবে সেই দিকে, অবশ্যই চার্জটা পজিটিভ হতে হবে। তাহলে পজিটিভ সাইন মানে হচ্ছে ই এর যেদিকে অভিমুখ, এফ এর সেই দিকে অভিমুখ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে আছে? এইদিকে। তাহলে প্লাস চার্জের উপরে যেটা ফোর্স অ্যাপ্লাই হবে বা বল প্রযুক্ত সেটা কি ইলেকট্রিক ফিল্ডের দিকে। এবার দেখে নাও পরেরটা দেখে নাও, এফ ইকুয়াল টু কী আছে? মাইনাস কিউই, অর্থাৎ এখানে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড কিন্তু অপোজিট, যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে 180, ভালো করে মনে রাখবে, ইলেকট্রিকের ভাষা বা ফিজিক্সের ভাষা মনে রাখবে, মাইনাস মানে যে 180 ডিফারেন্স, মানে জাস্ট অপোজিট। তাহলে এইটা যেদিকে অভিমুখ করবে তার এদিকে। এবার দেখানো, যদি এটা সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড সেম, তার মানে এখানে যে ফোর্স হবে এই ফোর্সটা এবং এই ফোর্সটা সেম হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি তার টোটাল ফোর্স, নেট ফোর্স কত হবে? তার টোটাল ফোর্স এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, যে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তার দুই প্রান্তে বা দুই আধারের উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হবে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যেদিকে সেই দিকে বল অনুভব হবে, আর নেগেটিভ তার অপোজিট দিকে। তাহলে যেহেতু এটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে তাহলে এই দুটি বলের মান সেম হবে কিন্তু বিপরীতমুখী, ভালো করে দেখে নাও, মান সমান কিন্তু বিপরীতমুখী হলে কি পরস্পর ক্যান্সেল হয়। তাহলে নেট ফোর্স, তাহলে এখানে বলতে পারি কি ফোর্স ইজ 0। তার টোটাল ফোর্সটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে এখানে। তাহলে এখানটায় এই বলটা আর এই বলটা টোটাল 0 হয়ে যাবে, তাহলে এর উপরে কোনো বল প্রযুক্ত, নেট ফোর্স 0 যাবে। কিন্তু দেখে নাও এদিকে একটা বল প্রযুক্ত, এদিকে একটা বল প্রযুক্ত, তার ফলে এটা কি নেট ফোর্স 0, কিন্তু এর ফলে এর মধ্যে কী হবে? একটা বিন্দুকে কেন্দ্র করে এটা ঘুরতে দেয়, টর্কের সৃষ্টি হবে। সব থেকে এক্সাম্পল তোমাকে বললাম না, এরকম ধরে নাও, এইভাবে রাখবে, এইদিকে একটা রাখবে, এইভাবে মুখটাকে ঘোরাবে, তার সমান এবং বিপরীতমুখী। তাহলে কোনো, ভালো করে দেখে নাও, কোনো তড়িৎ দ্বিমেরু বা যে কোনো একটা, শুধু তড়িৎ দ্বিমেরু না, প্র্যাকটিক্যাল যে কোনো একটা ছড়ি নেবে বা কঞ্চি নেবে বা একটা স্কেল নেবে, পেন নেবে, এরকম দেখে নাও ঠিক সমান, এই দেখে নাও এইভাবে তৈরি থাকে, এটা এদিকে আর এটা এদিকে যদি প্রয়োগ করা কী হবে দেখে নাও, ভালো করে বুঝে নাও। এটা একটা ধরলাম পেন আছে, তাহলে এইদিকে এটা আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করব, আর এইদিকে এনটাই আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবো, তাহলে কী হবে দেখে নাও, সমান এবং বিপরীত যদি বল প্রযুক্ত করি তাহলে কী হবে? এভাবে ঘুরতে থাকবে। তাহলে এই যে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে একেই বলা হচ্ছে টর্ক। তাই এটা প্র্যাকটিক্যালি ভালো করে বোঝার চেষ্টা হয়, শুধু বই থেকে নয়, একটু নিজে থেকে বোঝার চেষ্টা, এইভাবে নিজেতে প্র্যাকটিক্যালি বুঝলে দেখবে খুব সহজে লাগে ফিজিক্সটা, আর টাফ লাগবে না। তাহলে কোনো একটা বস্তুতে যদি দুই প্রান্তে সমান এবং বিপরীত দিকে যদি মানে সমান বল মানে দুই প্রান্তে যদি প্রয়োগ করা হয় বিপরীত দিকে, একই দিকে নয় বিপরীত দিকে, এটা এদিকে এটা এদিকে, ওকে, এইভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে এটা কী হবে? এইভাবে মুভ করবে, একটা বিন্দুকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকবে। তাহলে কোনো বস্তুর ঘুরতে থাকবে বলে কি টর্ক। তাহলে এখানে কী হবে? এই তড়িৎ দ্বিমেরুটা কী হবে? এইভাবে ঘুরতে থাকবে, ওকে, এবং এর ডাইরেকশনটা কী হবে? পুরো পারপেন্ডিকুলারই। একটা বোতলের মুখ হবে না, যে জলের বোতল দেখবে তার মুখটাকে ঘোরাও, তাহলে ঘোরালে কী হবে? তার ডাইরেকশান এই বোতলটা ঘুরছে এইদিকে, তার মুখটা এইভাবে ঘুরছে, কিন্তু ডাইরেকশান কোন দিকে হয়? উপর দিকে না নিচের দিকে হয়? তার মানে অবশ্যই এই বোর্ডের উপর পারপেন্ডিকুলার হবে, লম্ব বরাবর হবে, এটা হচ্ছে ডাইরেকশান। এবার যেটা প্র্যাকটিক্যালি টর্কের ভ্যালু কত হবে, মানে যেহেতু টর্কে এখানে ভেক্টর আছে, এখানে একটা প্রপার একটা ডাইরেকশান আছে, বলা যায় ক্রস প্রোডাক্টের মতো, হয় না? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এর কী আছে? এ ক্রস বি, মানে একটা পারপেন্ডিকুলার, এই এ বি প্লেনের উপর লম্ব থাকে। ঠিক একইভাবে যদি কিউ আর এর ডিস্টেন্স, এখানে ফোর্স কিসের জন্য ঘুরছে দেখেন, ফোর্স আর এদের যে ডিস্টেন্স তার জন্য ঘুরছে, তাহলে এই যে ঘূর্ণন হচ্ছে এই ঘূর্ণনের অভিমুখ কোন দিকে হবে? এই বোর্ডের উপর পারপেন্ডিকুলার হবে। এবার যদি আমি ডেফিনেশন বলতে হয় টর্কের ডেফিনেশন কি, সেটা আরও সহজ দেখে নাও। তো টর্কের ডেফিনেশন কি? তাহলে এখান থেকে আমরা একটা নতুন জিনিস জানলাম, টর্কটা কী হচ্ছে? ঘূর্ণন
কোনো বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে সেটাকে তার সেখানে যে ঘূর্ণন হয় সেটাকে টর্ক বলা হয়। এখানে তড়িৎ দ্বিমেরু হচ্ছে কি, যেহেতু তার দুই প্রান্তে সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হয়েছে তার ফলে এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কিন্তু যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র থাকার ফলে এর মধ্যে কী হচ্ছে, এই তড়িৎ দ্বিমেরুর প্রযুক্ত নেট যে ফোর্স হবে সেটা 0 হয়ে যাবে। তাহলে বলতে টর্কটা কী হবে দেখুন, তার টর্ক হচ্ছে কি, টর্কের ডেফিনেশন টর্কের টাও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো টর্ক বলা হচ্ছে, টর্কটা বলা হচ্ছে কি যে একটি তড়িৎ দ্বিমেরুর, ভালো করে বুঝুন, একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি বলের মান অর্থাৎ -QE মড, বা আমরা এটাও নিতে পারি QE। তাহলে এখানে মান কত হবে, শুধু QE হবে। তাহলে একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি বলের মান এবং ওই আধান দুটির মধ্যেকার যে লম্ব দূরত্ব হবে সেই লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা দেখে নাও, তাহলে এখানে লম্বটা কোনটা হবে দেখে নাও, যেটা এটা অতিভুজ হয়, তাহলে যদি এটা আমি থিটা বলি দেখে নাও, তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা হবে দেখে নাও। তাহলে এটাও যদি থিটা হয়ে যায় তাহলে দেখে নাও এদের মধ্যে লম্ব দূরত্বটা কী হবে দেখে নাও, তাহলে এটা 2a, এটা থিটা, তাহলে এটা লম্ব, তাহলে এটার মান কত হবে 2a sin থিটা। তার ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আরেকবার বলছি দেখে নাও, যে একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের উপরে প্রযুক্ত বলের মান হবে, ওকে, অর্থাৎ QE যে কোনো একটি বলের মান এবং ওই আধান দুটির তড়িৎ দ্বিমেরুর আধান দুটির মধ্যেকার যে লম্ব দূরত্ব হবে, তাহলে লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব এটা, তাহলে এটা যদি থিটা ধরি তাহলে এটা যে লম্ব দূরত্ব 2a sin থিটা হবে। যদি এটাকে থিটা ধরি তাহলে এটা লম্ব হবে, একই লম্ব মানে কি অতিভুজ ইন্টু সাইন থিটা, এটা যে আমরা লম্ব বুঝি। তাহলে টর্কের ডেফিনেশন তাহলে কী হচ্ছে, একটি তড়িৎ দ্বিমেরুর দুটি আধানের মধ্যে যে কোনো একদিকে প্রযুক্ত যে কোনো একটি বলের মান এবং ওই আধান দুটির মধ্যেকার যে লম্ব দূরত্ব হবে সেই লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় কি টর্ক, অর্থাৎ QE ইন্টু 2a sin থিটা, ওকে, 2a sin থিটা। খুবই সহজ, কোনো টাফ নয়। টর্ক ফিজিক্যালি ব্যাপারটা বুঝলাম, টর্ক জিনিসটা কি, তারপরে বা প্র্যাকটিক্যালি এটা বুঝলাম টর্ক জিনিসটা কি। এবার ওটাকে আমরা ম্যাথমেটিক্যাল রূপ দিচ্ছি, যে জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে পারো সেই ম্যাথমেটিক্যাল রূপটাও ভুলে যেতে পারি আমরা, সেই জন্য প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে হয়। টর্ক মানে যে ঘূর্ণন, একটা জিনিস ঘুরবে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তাহলে ঘূর্ণনটাই হচ্ছে কি তার টর্ক। এবং ঘূর্ণনের পর তার একটা লিনিয়ার একটা মোশন থাকবে, লিনিয়ার একটা সরণ হবে তার, এটা অবশ্যই ঘটবে। টর্কের ফলে দেখে নাও এই ঘূর্ণনের পর হয় উপর দিকে না নিচের দিকে এইভাবে মুভমেন্ট হবে। যেমন একটা বোতলে বললাম মুখটাকে তুমি এইভাবে ঘোরাও, হয় উপর দিকে উঠবে, যদি উল্টো দিকে ঘোরাও নিচের দিকে ঘুরবে, নিচের দিকে আসবে, ওকে, তাহলে এর মোশন থাকবে একটা। তার টর্ক হচ্ছে ঘূর্ণনটাকেই টর্ক বলছি, সেই জন্য ক্রস প্রোডাক্টটাকেও টর্ক বলা হয়। আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট ওটাও টর্ক, ক্রস প্রোডাক্টে হয় মানে ঘূর্ণন হচ্ছে। তাহলে এখান থেকে বোঝার টর্কের ডেফিনেশন কী ছিল, যে একটি তড়িৎ দ্বিমেরু যে কোনো একদিকে প্রযুক্ত বলের মান এবং ওই আধান তড়িৎ দ্বিমেরুর মধ্যেকার যে লম্ব দূরত্ব হবে তার গুণফলকে বলা হয় কি টর্ক, অর্থাৎ QE এটা হচ্ছে বল ইন্টু 2a sin থিটা, লম্ব দূরত্ব হচ্ছে 2a sin থিটা, যেহেতু তড়িৎ দ্বিমেরুর মধ্যেকার দূরত্ব কি 2a। তাহলে এখানে যদি এটা ভালো করে লিখে তাহলে বা টাউ ইকুয়াল টু Q2a E sin থিটা, তাহলে Q2 এটা কি P, তাহলে বা টাউ ইকুয়াল টু PE sin থিটা। তাহলে এখানে যদি ভেক্টর ফর্ম লিখি তাহলে টাউ ভেক্টর ইকুয়াল টু PE sin থিটা ইন ক্যাপ, তাহলে মান ইন্টু অভিমুখ, তাহলে মানের সঙ্গে শুধু অভিমুখ দিলে ভেক্টর হয়ে যাবে। তাহলে এটাকে ভেক্টর ভাবে লিখলে কী হবে, টাউ ইকুয়াল টু P ক্রস E, ব্যাস এটা যে ভেক্টর। তাহলে টাউ ইকুয়াল টু কী পেলাম, P ক্রস E। খুবই সহজ, দেখে না, কোনো টাফ নেই। যে ফিজিক্স টাফ বলবে তার কথা শুনবে না, নিজে থেকে বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা ক্লাস নিজে থেকে শুনবে, নিজে থেকে বুঝবে, বুঝতে পারছো কিনা নিজেকে জাস্টিফাই করবে যে বুঝতে পারছি কি না, এটা কী হবে। যদি বুঝতে পারো তোমার জন্য সহজ, যদি না বুঝো সে পরের ব্যাপার, কিন্তু তুমি বুঝতে পারবে, তুমি চেষ্টা করো একবার। সেই জন্য কারোর কথা শুনে ফিজিক্স বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট টাফ বা কঠিন ভাবার থেকে নিজে আগে ট্রাই করে দেখো, নিজে টেস্ট করে ব্যাপারটাকে যে সত্যিই কি টাফ লাগছে আমাকে, সত্যি কি আমার জন্য কঠিন। নাহলে তুমি দেখবে শেষে সায়েন্স বা নিটের জন্য একটা প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি এই সব কথা শুনে তোমার মধ্যে হতাশা চলে আসবে। সেই দরকার নেই, এইগুলো হচ্ছে ভাইরাস, ওকে, এগুলো এইসব ভাইরাসের সঙ্গে কথা শুনতে হবে না তোমার। তুমি তোমার মেন উদ্দেশ্য যে আছে সেই উদ্দেশ্যে এগোবে এবং প্রত্যেকটা টপিক একদম A to Z সময় লাগুক, একটু সময় দিয়ে পড়ো ভালো করে, A to Z ভালো করে বুঝে নেবো। বোঝার পর তার উপরে কেমন নিউমেরিক্যাল প্রবলেম আসতে হবে সেইগুলো প্র্যাকটিস করব। এবং গুরুত্বপূর্ণ কিছু বই আছে সেই বইগুলো করবো, দেখবে খুব সহজে, বেশি বই নয়, কয়েকটা লিমিটেড বই আছে। তো দরকার পড়ে আমি একটা ভিডিও করব সেখানে নিটের জন্য স্পেশালি, বিশেষ করে ফিজিক্স
কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য কোন কোন বই পড়লে ভালো হবে, আর জয়েন্টের জন্য কোন কোন বই পড়লে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের কোন কোন বই পড়লে ভালো হবে, তার উপরে একটা স্পেশাল ভিডিও করে দেবো ওখানে। সেই বইগুলি ভালো করে বারবার পড়তে থাকবে, তুমি ফার্স্ট চান্সেই কিন্তু নিট বা জয়েন্ট ক্র্যাক করতে পারবে। তা দেখে নাও, তাহলে টাউ ইকুয়াল টু পেলাম কি, টাউ ইকুয়াল টু পি ক্রস ই। তাহলে এইটা হচ্ছে আমার টর্কের ভেক্টর ফর্ম, আর এটা কি স্কেলার ফর্ম, এটা হচ্ছে স্কেলার ফর্ম। ওকে, এটা হচ্ছে স্কেলার ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এবারে এখানে একটা আমি ছোটো করে এখানে নিটের বা জয়েন্টের কোশ্চেন এরকম টাইপের আসতে পারে, যে একটা লেখচিত্র দেবে, সেটা টর্ক এবং অ্যাঙ্গেল, এই যে থিটা আছে, এই যে ঘুরছে না, এই অ্যাঙ্গেলের সঙ্গে পরিবর্তন হচ্ছে কীভাবে, সে লেখচিত্র দেখা, সেটা কীভাবে করবে দেখে নাও। খুবই সহজ আছে। আমি একটু এবারে ডাইরেক্ট টর্কের সমীকরণটা লিখছি, দেখে নাও। টাউ ইকুয়াল টু পেলাম কি, পি ক্রস ই। ওকে, বা টাউ স্কেলার ফর্ম লিখলে পিই সাইন থিটা। ওকে, পিই সাইন থিটা। তার মানে এটাকে যদি আমরা এইভাবে দেখি, হয় না, একটা সমীকরণ থাকে না, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, সাইন ওয়েভ, একটা সাইন ওয়েভ হয়ে যায়। তাহলে এই সাইন ওয়েভটা, তার মানে এটা কি, এর এই এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এর যে লেখচিত্র হবে এরও লেখচিত্র এক হবে। এখানে এ করে তাহলে বিস্তার বা অ্যাম্পলিটিউডটা কী পাচ্ছি, পিই। ওকে, পিই। এবার দেখে নাও, থিটা ইকুয়াল টু জিরোতে কত হবে, টাউ ইকুয়াল টু, দেখে নাও, পিই সাইন জিরো, তার মানে কী হচ্ছে, জিরো হয়ে যাবে। আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা পাই বাই 2তে টাউ কত হবে, পিই সাইন 90 ডিগ্রি, তার মানে 1, টাউ ইকুয়াল টু পিই। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা। ঠিক একই ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে যে আমি লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন হবে দেখুন। তাহলে এই দিকে হচ্ছে টাউ আর এই দিকে হচ্ছে থিটা, তাহলে কী হবে, থিটা জিরোতে জিরো, তাহলে এইভাবে সাইন ওয়েভের মতো হবে। এটা হচ্ছে কি পাই বাই 2, 0, 3 পাই বাই 2, আর এটা কী হবে, পাই হয়ে যাবে। ওকে, পাই বাই 2 পাই। ওকে, এটা হচ্ছে তারপর 3 বাই 2, এটা হচ্ছে 2 পাই হয়ে যাবে। তার মানে একটা সাইন ওয়েভ, এটা আমরা সাইন ওয়েভে তো বলতে পারি, এটা সাইন ওয়েভের লেখচিত্র, এটা হচ্ছে কি মাইনাস এ প্লাস এ, ঠিক এইটার সঙ্গে এর সঙ্গে পুরো একদম ইকুয়াল আছে, দেখে নাও। তারপর টাউটা হচ্ছে একটা সাইন ওয়েভ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে ম্যাক্সিমাম যে অ্যাম্পলিটিউডটা হবে সেটা কী হবে দেখে নাও, এটা হচ্ছে পিই, এইটা হচ্ছে কি মাইনাস পিই। তো এইটাকে একটু ভালো করে রাখবে, তোমরা হয়তো বুঝতে না যে লেখচিত্র কেমন হবে। খুবই সহজ, সমীকরণটা লিখবে টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, তাহলে সাইন থিটার মাঝে পিই যদি আমরা অ্যাম্পলিটিউড হয়ে যায় এ, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে সাইন ওয়েভের সঙ্গে সমান, তাহলে অবশ্যই এটা সাইন থিটা হবে। অর্থাৎ পাই বাই 2তে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে, অর্থাৎ সেখানে ম্যাক্সিমাম ঘোরাতে হবে। আর যদি সেটা 0 ডিগ্রি থাকতো তাহলে 0 ডিগ্রিতে এখানে 0 হয়ে যাবে। তার এবং এর বিস্তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা কত হবে, পিই। ওকে, তাহলে তাহলে টর্কের মান সর্বোচ্চ কোন মুহূর্তে হবে, তাহলে টাউ ইকুয়াল টু, তাহলে যদি বলি টাউ ইকুয়াল টু টাউ ম্যাক্স হতে গেলে আমার থিটার মান কত হবে, থিটা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। ভালো করে এটা মনে রাখবে। তা টাউ ইকুয়াল টু টাউ ম্যাক্স বা সর্বোচ্চ টর্কের ক্ষেত্রে কী হবে আমার, যে থিটার মান 90 ডিগ্রি হবে, আর এখানে মানটা কত হবে, টাউ ম্যাক্স ইকুয়াল টু, তাহলে কত হবে, টাউ ম্যাক্স ইকুয়াল টু হবে এখানে পিই। ওকে, পিই, তাহলে ম্যাক্সিমাম টর্ক কত আছে, পিই। ওকে, তাহলে এখানে এইগুলো আমি সবই বের করলাম কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। তাহলে ইউনিফর্ম, ভালো করে মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য কি, তাহলে নেট ফোর্স অন দ্য ইলেকট্রিক ডাইপোল, তাহলে কী হবে, সেটা 0 হবে। তাহলে ইলেকট্রিক ডাইপোলের নেট ফোর্সটা 0 হয়ে যাবে যদি এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়। এবার যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম না নিই সেক্ষেত্রে কী হবে দেখেন, অর্থাৎ আমার এক্সপেরিমেন্ট যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এখানে দেখে নাও, অর্থাৎ আমি এখানে একটা ছবি টানি, ওকে এইদিকে, তাই না, তাহলে আমি এখানে একটাই দিলাম, এইও দিলাম, এইগুলো যে এইদিকে ওইটা অমুখে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজিং অমুখ, ওকে ইনক্রিজিং ই। ওকে,
তাহলে এখানে ডাইরেকশন কি ইনক্রিজিং ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড ওইদিকে সামনে থেকে যত যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। ওকে, তা সেক্ষেত্রে এখানে যদি এভাবে ইলেকট্রিক ডাইপোলকে রাখা হয় তাহলে এর দুই বিন্দুতে, তাহলে এটা এদিকে হবে, এটা এদিকে হবে, তাহলে এখানে যে ধরলাম এখানে হবে কি ধরলাম F1 হচ্ছে F2, তাহলে এখানে কি F1 F2 দুটো সেম হবে? এটা কখনো নয়। তাহলে F1 নট ইকুয়াল টু F2, এখানে F1 নট ইকুয়াল টু F2, ম্যাগনিচিউডও সেম হবে না, ম্যাগনিচিউড সেম হবে না। কারণ কি যে এখানে যেই এটা এই এখানে যে মুভটা আছে কোন দিকে আছে, যেদিকে ইনক্রিজিং হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে আছে, আর এটা কি ডিক্রিজিং, যেদিকে ডিক্রিজিং আছে সেই দিকে। কারণ এখান থেকে সামনের দিকে ইনক্রিজিং, ইলেকট্রিক বাড়ছে। দেখুন ভালো করে বুঝে নাও, ইলেকট্রিক ফিল্ড সুষম নয়, নট ইউনিফর্ম মানে হচ্ছে কি এই অভিমুখে ইলেকট্রিক ফিল্ডের মান ধীরে ধীরে বাড়বে। তাহলে এখান থেকে বাড়ছে মানে কি এখানে যা ইলেকট্রিক ফিল্ড হবে এখানটা তার ইলেকট্রিক ফিল্ডের মান আরও বেশি হবে। অর্থাৎ এখানে যদি আমি E1 বলে থাকি, এখানটা E2, তাহলে অবভিয়াসলি E2 গ্রেটার দ্যান E1, তাহলে এখানটা কম হবে এখানটায় বেশি হবে, কারণ এটা হচ্ছে ইনক্রিজিং মোড। ওকে, ওইদিকে আমার এই ডাইরেকশানটা হচ্ছে ইনক্রিজিং ডাইরেকশান। তাহলে আমি ধরে নিলাম যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে বরাবর বাড়ছে, তাহলে নিশ্চয়ই এই দিকে বরাবর কম হবে। এবারে আমরা ইলেকট্রিক ডাইপোল আছে এখানে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। ওকে, তাহলে এখানে ধরলাম F1 বল প্রযুক্ত হবে, এখানে যে F2 বল প্রযুক্ত হবে। যেহেতু এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ ক্ষেত্রটা সুষম নয়, ইউনিফর্ম নয়, তাহলে এই দুটো আধানে যে বল প্রযুক্ত হবে সেই দুটো বল ইকুয়াল হবে না। তাহলে এখানে কি নেট ফোর্স 0 হবে না। তাহলে ইন দিস কেস the net force on dipole is not 0. ওকে, তাহলে এখানে ফোর্সটা 0 হবে না। এবং সেই তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা তাহলে আমার কোশ্চেন আসছে। এখানে রেজাল্টেন্ট ফোর্স বের করবো না, এখানে ফোর্সের কোনো ক্যালকুলেশন নেই, আমরা করবো না। এখানে আমরা বের করতে যে রেজাল্টেন্ট ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি, তার রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে তার ডাইরেকশনটা কোন দিকে হবে, এদিকে না এদিকে। তাহলে সেটা একটু আমরা ভালো করে দেখে নেবো। দেখো খুবই সহজ আছে এটা। তা ধরলাম তাহলে এখানে আমার দুটো চার্জ আছে, হচ্ছে মাইনাস কিউ, আর এখানে চার্জ আছে কি দেখে নাও প্লাস কিউ। তাহলে দেখে না ইলেকট্রিক ফিল্ডের ইনক্রিজিং মোড কোন দিকে আছে, এদিকে। ওকে, তাহলে এখানে দুটো কেস, আমরা একটা হচ্ছে প্যারালাল উইথ ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে প্রথম কেসটা আমরা আলোচনা করবো, এক নম্বরটা কি ওয়েন ইলেকট্রিক ডাইপোল is parallel with electric field with increasing electric field. ওকে, যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল থাকে বা উইথ প্যারালাল উইথ ইলেকট্রিক ফিল্ড। ওকে, when electric dipole is parallel with electric field। ওকে, শুধু এটা বললেও চলবে। তাহলে দেখে নাও আমরা এখান থেকে বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে হয় মাইনাস কিউর উপর যে ফোর্সটা সেটা কি হয় তার অপোজিট দিকে। অর্থাৎ এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে মাইনাস কিউর জন্য সেটা কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস কিউর জন্য ফোর্স। ওকে, আর প্লাস কিউর জন্য কোন দিকে হবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে সেদিকে। তাহলে এদিকে এটা হচ্ছে কি এদিকে ফোর্স হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স, এখানে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে হবে কেন, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেদিকে। তাহলে ইলেকট্রিক ডাইপোলের বা ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টের বা এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে তড়িৎ দ্বিমেরুর, এই যে তড়িৎ দ্বিমেরু আছে এর উপরে রেজাল্টেন্ট যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেই রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ইনক্রিজিং মোড আছে। তাহলে বলতে পারি কি ডাইরেকশন অফ ইলেকট্রিক নেট ফোর্স বলতে দ্য direction of net force on dipole equal to direction of increasing
ইলেকট্রিক ফিল্ড ই দিলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এখানে যে লব্ধি যে বলটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর জন্য দেখে না লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, যেদিকে পজিটিভ আধান আছে সেই দিকে, তার জন্য তার দিকে হবে দেখে না। তার যেদিকে পজিটিভ আধান আছে এই অভিমুখের দিকে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ সেদিকে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে যেদিকে ইনক্রিজিং মোড আছে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে যেহেতু সুষম নয়, তা সেদিকে কী হবে, সেদিকে আমার নেট ফোর্সটা অ্যাপ্লাই হবে। সেটা তাহলে বলতে পারি কি দ্য ডাইরেকশান অফ ই নেট ফোর্স অন ডাইপোল ইকুয়াল টু ডাইরেকশান অফ ইনক্রিজিং ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইনক্রিজিং বা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানটা যেদিকে হবে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর ডাইরেকশানটাও বা এর উপরে প্রযুক্ত বলটার অভিমুখটাও সেদিকে হবে। তাহলে ভালো করে আরেকটু ভালো করে বুঝে নাও, এটা খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার নেই। আমরা এখান থেকে বলতে পারি যে মাইনাস কিউ এর জন্য প্রযুক্ত বল এটা এদিকে হবে, এটাকে আমি F2 বলেছিলাম, এটাকে আমি F1 বলেছিলাম। তার রেজাল্টেন্ট ফোর্স যদি অ্যাপ্লাই দেখা যায় তার অভিমুখটা কোন দিকে হবে, এইগুলো ক্যালকুলেশন আমরা করেছিলাম আগে, তাহলে সেটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধরলাম F। তার নেট ফোর্স, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য যে নেট ফোর্স বা রেজাল্টেন্ট যে ফোর্স পাওয়া যাবে সেই বলের অভিমুখটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের দিকে, অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে যে অভিমুখে, সেই অভিমুখে আমার এই তড়িৎ দ্বিমেরুর লব্ধি বলটা সে অভিমুখ সেদিকেই হবে। ওকে, তাহলে এই সেম ডাইরেকশন হবে। নেক্সট, যদি এটা অ্যান্টি প্যারালাল হয়, 2 নম্বর কেস, তাহলে ইলেকট্রিক ডাইপোল 2 নম্বর কেস বলতে পারে ইলেকট্রিক ডাইপোল অ্যান্টি প্যারালাল with electric field ওকে। তাহলে সেটা কী হবে দেখে নাও, এটা দেখে এই ছবিটা আর একটু ইজি করে দিচ্ছি, খুবই সহজ, তোমরা তো বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এটা প্র্যাকটিক্যালি বোঝার সবসময় চেষ্টা করবে। ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ আছে এদিকে, তড়িৎ দ্বিমেরু আছে কোন দিকে, এদিকে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। নর্মালি কী হয়, তড়িৎ ক্ষেত্র নর্মালি কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। ভালো করে দেখলাম, দুটো যদি চার্জ থাকে, এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা ক্যাপাসিটার, এটা ভালো করে বুঝিয়েছিলাম, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। তার তড়িৎ ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। দেখবে এটা ক্যাপাসিটারে আমি এটা ডিটেলস বলেছিলাম, সর্বদা তড়িৎ ক্ষেত্রে অভিমুখ কী হবে, দুটো চার্জের মধ্যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ভালো করে মনে রাখবে, রেজাল্টেন্ট দুটো আধান আছে, এটা নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান, তাহলে এদের দুটোর মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এই ডাইরেকশন তড়িৎ ক্ষেত্র হবে। তাহলে দেখে নাও, এখানে নেগেটিভ, এটা পজিটিভ, তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের দিকে আছে, তাহলে এটা এর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে, এই তড়িৎ ক্ষেত্রের দিকে। অর্থাৎ তাহলে একই দিকে, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে তার অভিমুখ এবং এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র অভিমুখ সেম, তাহলে এটা কী হয়, প্যারালাল। তাহলে অবশ্যই এটা প্যারালাল হবে, এটা তাহলে হচ্ছে কি প্যারালাল। আর অ্যান্টি প্যারালাল মানে জাস্ট অপোজিট। অ্যান্টি প্যারালাল মানে আমি কী বুঝবো, তাহলে অ্যান্টি প্যারালাল এটা হচ্ছে মাইনাস কিউ হয়ে যাবে, এটা প্লাস কিউ হবে, তাহলে এটার অভিমুখ কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। তাহলে এইটাকে তখন অ্যান্টি প্যারালাল বলবো। তাহলে এবার যদি আমি অ্যান্টি প্যারালাল ক্ষেত্রে দেখি, তাহলে ছবিটা কেমন চেঞ্জ হয়ে যাবে দেখো না, ছবিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এটা তো সেম থাকবে, আমি নন ইউনিফর্ম বা আমি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি রেখেছি। তাহলে এখানে যদি এবারে রাখি, তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, এখানে হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। ওকে, তাহলে মাইনাস কিউ এর অভিমুখ কোন দিকে হচ্ছে দেখে নাও, সর্বদা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। তাহলে এর উপরে প্রযুক্ত বল কোন দিকে হবে, এই দিকে হবে, F1। আর প্লাস কিউ এর কোন দিকে ছিল, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, তাহলে এর জন্য এই দিকে হবে। তাহলে এখানে দেখেন, তাহলে এই তড়িৎ দ্বিমেরুটা তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি অ্যান্টি প্যারালাল হয়ে গেছে। তাহলে প্যারালাল কখনো নয়, কারণ প্লাস কিউ এদিকে হচ্ছে, মাইনাস কিউ এদিকে, তাহলে তো উল্টো দিকে হচ্ছে। তাহলে এর আগের প্যারালাল ক্ষেত্রে যেদিকে লব্ধি বলের অভিমুখ ছিল, তাহলে এক্ষেত্রে কি তার উল্টো হবে, অর্থাৎ এখানে লব্ধি বলের অভিমুখটা কোন দিকে হবে, এই দিক বরাবর। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি এই দিক হবে। তাহলে এখানে বলতে হবে যে দ্য রেজাল্টেন্ট ফোর্স, দ্য নেট ফোর্স, তাহলে এখানে বলতে হবে ডাইরেকশন অফ নেট ফোর্স অন ডাইপোল ইকুয়াল টু
ডাইরেকশন, তাহলে ডাইরেকশন কোন দিকে, কোন ডাইরেকশন হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিক্রিজিং মোডে, তাহলে ডিক্রিজিং, তাহলে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজিং, আমি এখানে ডিক্রিজিং বলে দিচ্ছি, ডিক্রিজিং ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে ডাইরেকশন অফ ডিক্রিজিং, এখানে অফ ডিক্রিজিং ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে দেখে নাও এই ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি যে এই ক্ষেত্রে যে নেট বা লব্ধি তড়িৎ দ্বিমেরুর উপরে যে বল প্রযুক্ত হবে, যেহেতু ইউনিফর্ম নয়, সেক্ষেত্রে সে লব্ধি বলটা অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের যেটি ইনক্রিজিং ডাইরেকশন সেদিকে হবে না, তাহলে নিশ্চয়ই তাহলে ডিক্রিজিং ডাইরেকশন এদিকে হবে, সেটা এটাকে অ্যান্টি প্যারালাল বলা হয়। প্যারালাল হচ্ছে কি, যেই দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেই দিকে যদি বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে প্যারালাল, আর যার অপোজিট দিকে যদি হয় সেটা হচ্ছে কি অ্যান্টি প্যারালাল। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান, অর্থাৎ এই টর্কের জন্য কতটা কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্যটা আমরা আলোচনা করবো। এখানে অবশ্যই ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ধরে নেবো। ওকে, তাহলে এখানে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা টর্ক মানে ঘূর্ণন, তাহলে একটা নিশ্চয়ই একটা তড়িৎ দ্বিমেরু এক জায়গাতে একটা ঘুরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কাজ হচ্ছে, সরণ হলেই কাজ হবে, এখানে কৌণিক সরণ হচ্ছে। এখানে একটা ডিটেলস আলোচনা খুবই সহজ, খুবই ইজি আছে, কোনো টাফ নেই এখানে। তার নেক্সট হচ্ছে কি ওয়ার্ক ডান। তা ধরলাম এদিকে আমরা ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে, ইলেকট্রিক ফিল্ড আছে, তড়িৎ দ্বিমেরু এখানে এই অবস্থায় আছে। এবারে তড়িৎ দ্বিমেরুটা মাইনাস কিউ প্লাস কিউ যেমন থাকে এই ডাইরেকশন। এবার এটাকে আমি একটু সরাবো, একটু সরিয়ে দিচ্ছি এই জায়গা থেকে জাস্ট এইদিকে, তাহলে এক্সটার্নাল বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করে এটাকে একটু এই পরিমাণ সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার এটাকে এইভাবে রাখা যায়, দেখে নাও। ওকে, তাহলে এটা এদিকে হবে, তাহলে এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন সেটা হচ্ছে ডি থিটা। তাহলে এই শুধুমাত্র তো সরবে না, এখানে কি হচ্ছে একটা বাহ্যিক একটা বল প্রযুক্ত, তার ফলে টর্ক সৃষ্টি হচ্ছে। একটা বস্তুর ঘূর্ণন হবে কি, তড়িৎ দ্বিমেরু ঘুরবে কীভাবে, যদি টর্ক সৃষ্টি না হয়, তাহলে টর্ক করিয়ে এখানে টর্ক লাগিয়ে এটাকে ঘোরানো হয়েছে। তাহলে এখানে যে মানে ডি থিটা পরিমাণে আমি সরিয়েছি, তাহলে এখানে যে সরণ হবে তার জন্য কৃতকার্য কত হবে দেখুন, ডি ডাব্লিউ ইকুয়াল টু টাউ ডি থিটা। আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, কোনো চিন্তার বিষয় নেই, খুবই সহজ আছে। দেখুন আমার দেখুন একটা তড়িৎ দ্বিমেরু এইভাবে ছিল, ঠিক আছে, এইভাবে ছিল। এবারে আমি একটা টর্ক করে, টর্ক মানে ঘুরবে, তাহলে এখানে টর্ক অ্যাপ্লাই করা হয়েছে, টর্ক অ্যাপ্লাই করে এটাকে একটু ঘোরানো হয়েছে, ঘুরে সেটা ধরলাম একটা এই অবস্থায় চলে আসছে। ওকে, তাহলে এখানে অ্যাঙ্গেল ডি থিটা আছে, তাহলে এটা কী সরণ হয়েছে, কৌণিক সরণ হয়েছে। তাহলে এই সরণটা কিসের জন্য, টর্কের জন্য হয়েছে। তাহলে টর্কের জন্য প্রযুক্ত, এখানে দেখুন ঘূর্ণনের বস্তুর ক্ষেত্রে হচ্ছে টর্ক যেই ভূমিকা পালন করে, ফোর্স লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স সেই ভূমিকা পালন করে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে সরণ বা ডিসপ্লেসমেন্ট যেই ভূমিকা পালন করে, এখানে অ্যাঙ্গেলটা বা কৌণিক সরণটা সেই ভূমিকা পালন করে। নর্মালি ডাব্লিউ ইকুয়াল টু জানি এফ ইন্টু এস, তাহলে এটা কৌণিক সরণ যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি ডি ডাব্লিউ ইকুয়াল টাউ ইন্টু ডি থিটা। এবার টাউয়ের মান তো আমরা জানি, টাউ ইকুয়াল টু কি পিই সাইন থিটা। তাহলে এখানে যদি বসছি ডি ডাব্লিউ ইকুয়াল টু পিই সাইন থিটা ডি থিটা। তাহলে এই কৃতকার্যটা কিসের জন্য, সো ডি থিটা পরিমাণ সরণের ক্ষেত্রে। তার ডি থিটা পরিমাণ সরণের জন্য আমার এখানে যে কৃতকার্য করা হবে সেই কৃতকার্য কি পিই সাইন থিটা ডি থিটা। এবারে দেখে নাও, এবারে ইন জেনারেল কেস আমি যদি এটাকে একটা নির্দিষ্ট কোণ থেকে আর একটা নির্দিষ্ট কোণে সরাই, সেই ক্ষেত্রে কী হবে দেখে নাও। তাহলে আমার টর্কটা প্রথমে, আমার তড়িৎ দ্বিমেরুটা প্রথমে এই একটা অ্যাঙ্গেল ছিল, ধরলাম এই একটা অ্যাঙ্গেল ধরলাম, এটা হচ্ছে থিটা 1। ওকে, এবার থিটা 1 অ্যাঙ্গেল ছিল, থিটা 1 এটা। এবারে এটাকে আমি এটা সরাবো। ওকে, সরি এর সাপেক্ষে থিটা 2,
অর্থাৎ θ1 অ্যাঙ্গেলে ইনিশিয়ালি একটা আমার ছিল, অর্থাৎ আমি যদি একটা দেখাই তোমাদের, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আছে ধরলাম এই দিকেই, ধরলাম এটা তড়িৎ দ্বিমেরু, এরকম অবস্থা ছিল। ওকে, এটা হচ্ছে θ1। এবারে এটাকে আমি একটু হালকা সরিয়েছি, বা প্রথম অবস্থায় আমার একটু অ্যাঙ্গেলটা এইভাবেই ছিল, ধরলাম এই অবস্থা ছিল θ1। এবারে এটাকে আমি একটু সরিয়েছি, অর্থাৎ এইভাবে সরিয়েছি, এইভাবে। তাহলে এটাও তড়িৎ দ্বিমেরুটা, মানে ওই তড়িৎ দ্বিমেরুটাকে সরিয়েছি, সরিয়ে এটাকে করেছে কি পরবর্তী যে অ্যাঙ্গেলটা হলো এর সাপেক্ষে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে, সেটা হচ্ছে θ2। তাহলে আমি যদি একটা তড়িৎ দ্বিমেরুকে ভালো করে বুঝে নাও, একটা তড়িৎ দ্বিমেরুকে θ1 থেকে θ2 সরাতে চাই, তাহলে এটা স্পেসিফিক একটা অ্যাঙ্গেল বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে কৃতকার্য কত হবে। যেহেতু আমি ঘোরাচ্ছি তো ভালো করে বুঝে নাও, একটা তোর এরকম দুটো জিনিস আছে, এই অবস্থায় ছিল আগে এটা, তাহলে এর ক্ষেত্রে এর সঙ্গে কী করেছিল θ1 অ্যাঙ্গেল করেছিল, তাহলে এবার এখান থেকে θ2 পর্যন্ত অ্যাঙ্গেল সরাবে, অর্থাৎ θ1-এ একটা তড়িৎ দ্বিমেরু ছিল তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবশ্যই সুষম তড়িৎ ক্ষেত্র, সেখান থেকে θ2 যে কোনো একটা অ্যাঙ্গেলে θ2 অ্যাঙ্গেলে সরাচ্ছি, তা সেই এই θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত করে তড়িৎ দ্বিমেরুকে বা ঘোরাতে কতটা কৃতকার্য করতে হয়েছে, সেই কৃতকার্যটা আমরা বের করব। এটা হচ্ছে কনসেপ্টটা। আরেকবার বলে দিই, তারপর আমি ডেরিভেশনটা করাবো। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে θ1 কোণে ছিল, সেখান থেকে আমি তড়িৎ দ্বিমেরুকে হচ্ছে একটা টর্কের ফলে তাকে θ2 কোণে সরাতে চাইছি, তাহলে θ2 কোণে সরালে সেখানে যে কৃতকার্যটা কত হবে সেটা বের করবো। তাহলে সেটা কীভাবে বের করে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব W = ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কোন আগে প্রাইমারি অবস্থায় কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, θ1 ছিল, কোথায় সরাবো θ2-তে, তাহলে PE sin θ dθ, তার ধ্রুবক PEটা বাইরে যাবে, তাহলে ইন্টিগ্রেশন θ1 θ2 sin θ dθ। সেই জন্য আমি বলি তোমাদের যে ক্যালকুলাসটা, বিশেষ করে ক্যালকুলাসটা একটু ভালো করে দেখে নেবে, যারা বিশেষ করে নিট নিয়ে পড়াশোনা করছো একটু হালকা করে দেখে নেবে, বিশেষ করে ফিজিক্স এগুলো লাগে, সিম্পল সহজভাবে সহজভাবে ডেরিভেটিভটা কীভাবে করতে হয়, সহজে ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, কারণ ফিজিক্সে যে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ আসে সেগুলো খুবই সহজ, একদম ইজি একদম। সেই জন্য পুরো হালকাভাবে উপরে বুঝে নেবে। দরকার পড়ে আমার ক্লাস 11 ডেরিভেটিভের উপরে একটা ভিডিও আছে একমাত্রিক গতির, আর ক্লাস 11-এ ওর পরে আরেকটা পার্ট আছে ইন্টিগ্রেশন। এই দুটো পার্ট যদি দেখে নাও তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বেসিক জিনিসগুলো যেগুলো ফিজিক্সে লাগবে সেগুলো খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে দেখে নাও, তাহলে সাইন থিটা ডি থিটা, তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি কেউ কস থিটা আসবে, তাহলে PE cos থিটা, তাহলে এখানে লিমিট বসবে θ1 θ2, তাহলে প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, তাহলে W = PE, তাহলে cos থিটা জায়গায় θ2 cos θ2 মাইনাস θ1, তাহলে এইটাই হচ্ছে কৃতকার্য। তাহলে ইন জেনারেল যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, তাহলে W = PE cos θ1, এখানে cos θ2 ওকে, cos θ1 cos θ2 টু cos θ1, ভালো করে দেখে নাও, প্রথমে থিটা জায়গায় θ2 বসছে cos θ2 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে থিটা জায়গায় θ2 মাইনাস cos θ1। ওকে, তো এখানে একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে কি, যদি আমি 90 ডিগ্রি দেখে নাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে, কারণ 90 ডিগ্রি আমার সর্বদা ম্যাক্সিমাম পেয়েছি, অর্থাৎ দেখে নাও একটা আমার তড়িৎ দ্বিমেরু পার্টিকুলার একটা অ্যাঙ্গেল আছে থিটাতে। ওকে, তারপর থেকে কেউ যদি ডাইরেক্ট আমি এইভাবে করে দিই, অর্থাৎ 90 ডিগ্রি হয়, একটা তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা ডিগ্রি কোণে ছিল, সেখান থেকে তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, অর্থাৎ এখানে θ1, তাহলে এটা আমি মুছে দিচ্ছি দেখো, তাহলে θ1 = থিটা আর θ2 = যদি 90 ডিগ্রি করে দিই, অর্থাৎ ইনিশিয়াল একটা অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেল থেকে আমি 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাবো, তাহলে সেক্ষেত্রে আমার কৃতকার্য কত হবে, W = PE, এখানে PE দেখেন, তারপর হচ্ছে কি cos 90 ডিগ্রি মাইনাস cos থিটা, তাহলে = PE, তাহলে cos 90 0 মাইনাস cos থিটা, তাহলে মাইনাস বলতে পারি মাইনাস cos থিটা, কারণ W = বলতে পারি মাইনাস
পি কস থিটা মানে কি এ বি কস থিটা মানে এ ডট বি, তাহলে বলতে পারি পি ডট ই। তাহলে এটা হচ্ছে কি আমার কৃতকার্য হবে। অর্থাৎ যদি একটা দ্বিমেরুকে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি ঘোরানো হয়, সেক্ষেত্রে যে কৃতকার্য হবে সেই কৃতকার্যটা কত হবে দেখে নাও, মাইনাস পি ডট ই বা পিই কস থিটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে টোটাল যে থিওরি ছিল সমস্ত থিওরি আলোচনা করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে ইলেকট্রিক ডাইপোলের উপরে যত নিউমেরিক্যাল প্রবলেম আছে, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন আছে, সেগুলো সবই ডিসকাস করবো। তাহলে আজকে যেগুলো আলোচনা করেছি তোমাদের কাছে কেমন মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ফিজিক্সটা আস্তে আস্তে সহজ লাগছে কি না সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে আর অবশ্যই বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।